নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আমার আগের ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই ফলো করছো। আমরা রেসপন্স পাচ্ছি, কিন্তু আমি চাই আর টু রেসপন্স। কারণ পড়াশুনো কিন্তু মনে রাখতে হবে, টিচিং কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, পরস্পর আদান প্রদানের মাধ্যমে হয়। তা তোমরা যদি আরো কোশ্চেন করো, তোমাদের কি সমস্যা হচ্ছে এগুলো আরো বেশি জানাও আমাদেরকে, তাহলে বা আমাকে, তাহলে আমার কিন্তু সেগুলো সলভ করতে আরো সুবিধা হবে। মানে তোমাদের কোন জায়গায় মূলত অসুবিধা হচ্ছে, তাই আমি চাই কমেন্ট বক্সে আরো একটু বেশি করে কমেন্ট, আরো প্রশ্ন, তোমাদের কোন দিকগুলো অসুবিধা হচ্ছে। কারণ তোমরা বুঝতেই পারছো যে ক্লাসরুমে আমরা যতটা ইলাবোরেটরি পড়াই আর কি, যতটা সময় নিয়ে পড়াই, এখানে তো সেটা সম্ভব হয় না। এখানে আমাদের প্রিসাইজলি পড়াতে হয়, অনেকটাই সংক্ষিপ্ত করে, অনেক যথাযথভাবে ছোট করে পড়াতে হয়। তাই সেই পড়ানোটা যত অ্যাকিউরেট হয় ততই ভালো। তা সেই হিসেবে তোমরা যদি আরো আমাদের বলো, প্রশ্ন করো যে কোনগুলো তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের পড়ানোটা আরো ভালো হয়ে উঠবে, আমি এটা বিশ্বাস করি। তা যাই হোক, আজকে আগের দিন তবে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো আশা করি তোমাদের একবার করে তোমরা দেখে নেবে। দেখে নিয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তা আজকে আমার পড়ানোর বিষয়বস্তু হচ্ছে একটা প্রবন্ধ। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10 বা দশম শ্রেণীর একটি প্রবন্ধ পাঠ্য আছে, দুটি প্রবন্ধ পাঠ্য আছে। আমি আজকে একটি প্রবন্ধ নিয়ে বলবো, সেটি হচ্ছে কালি কলম, হারিয়ে যাওয়া কালি কলম। তা এই প্রবন্ধটি মূল যে প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া, সেটি প্রথম লিখে দিই আমি। প্রবন্ধটির নামটি প্রথম লিখছি আমি। হারিয়ে যাওয়া কালি কলম, এটি হচ্ছে মূল প্রবন্ধটির নাম। আর এই প্রবন্ধটি মূল যে গ্রন্থ থেকে নেওয়া, সেই গ্রন্থটির নাম হচ্ছে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। এটি হচ্ছে মূল প্রবন্ধ গ্রন্থ। তো এই মূল নাম থেকেই আমি প্রবন্ধটি ঢুকবো। আমি যেন একটু অন্যভাবে ঢুকলাম আর কি প্রবন্ধটার মধ্যে। যে দেখো, এখানে তোমরা বুঝতেই পারছো যে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। কাজে এই যে মন না থাকা, মানুষের যে ঐতিহাসিক একটা বিবর্তনে তার যে মানসিকতার পরিবর্তন, এই মানসিকতার পরিবর্তনের ফলে কি হয়, একটা বিশেষ ইতিহাস, একটা সমাজ বোধের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে যিনি ধরেছেন এবং বিভিন্নভাবে তাকে ফুটিয়ে তুলেছেন একজন বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছেন এই প্রবন্ধের লেখক। ওই জন্য প্রথম লেখক পরিচিতি কিন্তু প্রথমে বললাম না, আমি আসলে প্রবন্ধের বিষয় থেকেই লেখকের দিকে যাব। সেই লেখক হচ্ছেন নিখিল সরকার। নিখিল সরকার আমাদের বিখ্যাত একজন লেখক, সাংবাদিক। তিনি বিখ্যাত সাংবাদিক ছিলেন। প্রথম জীবনে তিনি যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। যুগান্তর, ঠিক আছে, প্রথম যিনি যে পত্রিকাটা ছিলেন। তা আশা করি তোমাদের এটা নামটা লিখে নিয়েছো তোমরা, মুছে দিই আমি আপাতত। তিনি প্রথম যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সেটি হচ্ছে যুগান্তর। তারপরে তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং 1932 সালে তিনি জন্মগ্রহণ করেন। এবং মূলত আনন্দবাজার পত্রিকায় তার লেখালেখির বিষয়বস্তু ওইটাই ছিল। তার কলকাতার কর্চা একটি বিখ্যাত লেখালেখি, সেখানেও তিনি কিন্তু ওই আমাদের প্রাচীন কাল থেকে আজ অবধি বা পুরনো দিন থেকে বর্তমান কালের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটে, মূলত আমাদের মানসিকতার পরিবর্তন, এবং সেই মানসিকতার পরিবর্তন কিভাবে ছাপ ফেলে সমাজের বিভিন্ন স্তরে, তার লেখালেখির মূল কিন্তু কৌতূহলের জায়গা, মূল প্রকাশের জায়গা কিন্তু সেখানে। তো এই প্রবন্ধটি কিন্তু একটি তার মধ্যে পড়ে। তা প্রথমেই প্রবন্ধটি নিয়ে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, প্রবন্ধ সাধারণত দুরকম হয়। যেমন প্রবন্ধ বলতে আমরা কি বুঝি, প্রকৃষ্ট রূপে বন্ধন, ঠিক আছে। তা বন্ধন মানে কি? বন্ধন মানে কিন্তু তার মধ্যে একটা প্রবন্ধের মধ্যে কিন্তু একটা গুরুগম্ভীর একটা আঁটো ব্যাপার থাকে। এটা হচ্ছে প্রবন্ধ বা এসে যাকে আমরা বলি ইংরেজিতে, তার মূল ব্যাপার। অর্থাৎ কি, প্রবন্ধে কোনো একটি বিষয়বস্তু তাকে যুক্তি, তথ্য, তত্ত্ব এগুলোর সাহায্যে প্রতিষ্ঠিত করা হয়।
লেখকের মনে একটা সিদ্ধান্ত আছে, তিনি বিশ্বাস করেন এটাই আমার সিদ্ধান্ত, তিনি প্রবন্ধের মধ্যে সেই সিদ্ধান্তটিকেই বিভিন্ন যুক্তি, তথ্য, তত্ত্ব দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করেন। এটা কিন্তু প্রবন্ধের মূল গুণ। তা এই প্রবন্ধের মধ্যে আমরা অবশ্যই দেখতে পাবো যে অবশ্যই এটা কালি কলম, আমি বলবো একটু পরে প্রবন্ধটার বিষয়বস্তুতে আমি আসবো ডিটেলে। মোটামুটি এটাতেও কিন্তু তার একটা সিদ্ধান্ত আছে অবশ্যই, যখন প্রবন্ধ যখন বলছি। কিন্তু এখানে একটা কিন্তু বিশেষ দিকে একটু উল্লেখ করার মতো, যে যেটা প্রথম বলেছিলাম প্রবন্ধ একটু গুরুগম্ভীর হয়, তার মধ্যে যুক্তি, তথ্য, তত্ত্ব এইগুলো কিন্তু বেশি থাকে। কিন্তু এই প্রবন্ধের মধ্যে কিন্তু লেখকের একটা ব্যক্তিগত ছোঁয়া বা তার ব্যক্তিত্ব, যাকে পার্সোনালিটি বলি, সেই ব্যক্তিত্বের কিন্তু একটা ছোঁয়া পড়েছে। এই জন্যই কিন্তু প্রবন্ধটা একটু হলেও তার মধ্যে একটা ব্যক্তিগত রং লেগেছে। সেই জন্য প্রবন্ধটাকে আমরা এক কথায় বলতে পারি, যদি প্রবন্ধটা শ্রেণী বিচার, এটা প্রথমেই জেনে নেওয়ার প্রয়োজন যে এই প্রবন্ধটা শ্রেণী বিচার, এটা কি শ্রেণীর প্রবন্ধ। সেখানে বলতে হবে যে এই প্রবন্ধটি কিন্তু আসলে একটি ব্যক্তিগত প্রবন্ধ। ব্যক্তিগত প্রবন্ধ, যার মধ্যে আরেকটি কথা বলতে চাই যে রম্য রচনা, ইংরেজিতে যাকে বেলেস লেটার বলে। এই রম্য রচনা হচ্ছে আরেকটি বিষয়বস্তু। সেখানে কি হয় না, রম্য রচনার মধ্যেও কিন্তু একটা কৌতুক থাকে, একটু হলেও গুরুগম্ভীর তা খুব একটা হয় না। এই প্রবন্ধের মধ্যে এটা ব্যক্তিগত প্রবন্ধ, অর্থাৎ লেখকের ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে, যেন তিনি অনেকটা বৈঠকি ঢঙে একটু আলাপচারিতার মতো করে তিনি যেন ব্যাপারটাকে ব্যাখ্যা করছেন। এরকম করে তিনি প্রবন্ধটার বিষয়বস্তুর মধ্যে তিনি সমস্ত তথ্য দিয়েছেন, তত্ত্ব দিয়েছেন, তার মতো করে একটা সিদ্ধান্ত জানিয়েছেন, কিন্তু যেন সেটা কোনো প্রবন্ধের মতো গুরুগম্ভীর করে নয়, বরঞ্চ তিনি যেন ব্যক্তিগত স্তরে কারোর সঙ্গে যেন আড্ডা দিচ্ছেন, কারোর সঙ্গে আলাপচারিতা করছেন, একটু যেন বৈঠকে বসেছেন, সেই বৈঠকি মেজাজ কিন্তু এই প্রবন্ধের মধ্যে দেখা যাবে। তাই শ্রেণী বিচারের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি বিশেষ করে, যে এই প্রবন্ধটি আসলে কিন্তু একটি ব্যক্তিগত প্রবন্ধ, যেখানে রম্য রচনার একটু কৌতুক, একটু হালকা চাল কিছুটা হলো প্রবন্ধের মধ্যে, যা প্রবন্ধটাকে একটু সরস করেছে, যে প্রবন্ধটার জন্য পড়তে আমাদের ভালো লাগে। অতটা গুরুগম্ভীর, তথ্যনিষ্ঠ ততটা কিন্তু নয়। আচ্ছা, এটা গেল প্রবন্ধের শ্রেণী বিচার। এবার প্রবন্ধটার বিষয়বস্তু আমি একটু বলবো। আমি প্রথমেই প্রবন্ধটার বিষয়বস্তু কি বলেছিলাম, যে ওই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের মন নেই, তাহলে এটা মনের পরিবর্তন। এই প্রবন্ধটার মধ্যেই দেখা যায় যে প্রবন্ধটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আগেকার দিনে একটা সময় মানুষ কলম দিয়ে লিখত, সেই কলমে লেখা কিন্তু বর্তমানকালে প্রযুক্তি, আমাদের টেকনোলজি, এখন যেমন অনেক আমরা এখন বিখ্যাত বিখ্যাত কবিদের দেখি, লেখকদের দেখি, তারা কিন্তু কখনোই তারা কলমে লিখে, খাতায় লিখে সেটাকে প্রকাশ করেন, এই যুগ কিন্তু এখন আর খুব একটা নেই। তারা হয়তো আমেরিকায় বসে, ইংল্যান্ডে বসে, অনেক দূরে বসে কিছু একটা পাঠাচ্ছেন, তারা সঙ্গে সঙ্গে টাইপ করেন তাদের কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে সেটা কিন্তু এখানে চলে আসে। তাহলে সেইটা একটা বাধ্যবাধকতাও আছে, অথবা অন্য যে কোনো কারণেই হোক, তারা কিন্তু এটার সঙ্গে তারা নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই আগেকার দিনে আমাদের লেখালেখি, এই যে রবীন্দ্রনাথের হাতের লেখা, তার হস্তশিল্পও কিন্তু একটা আমাদের কাছে রীতিমতো দ্রষ্টব্য, সেটা আমাদের দেখার জিনিস। কিন্তু এখন কিন্তু আমরা হয়তো অনেকাংশেই সেই শিল্প থেকে, সেই শিল্প রস থেকে বঞ্চিত হচ্ছি। এখন লেখকদের হাতের লেখা কেমন, এটা কিন্তু খুব একটা কৌতূহলের ব্যাপার না, এককালে কিন্তু এটা একটা কৌতূহলের জায়গা ছিল। তো এইখান থেকে আমরা বলতে পারি যে এককালে লেখালেখির যে একটা ইতিহাস ছিল, লেখালেখির যে একটা কালচার বা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির কিন্তু এখন পরিবর্তন ঘটেছে। তার মানে এই লেখালেখি সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনকেই তিনি প্রবন্ধের মধ্যে কিন্তু ধরতে চেয়েছেন। সেখান থেকে কলমের প্রসঙ্গ, এবং অবশ্যই সেখান থেকে কালির প্রসঙ্গ, দোয়াতের প্রসঙ্গ, সেগুলো এসছে। তাহলে এই যখনই আমাদের একটা ঐতিহ্যের পরিবর্তন, যখনই একটা লেখালেখি সংস্কৃতির পরিবর্তন ঘটে, তার মানে সেটা এক কথা আমাদের মনের পরিবর্তন। ওই জন্য এখানে সেই মন নেই। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে বলি, তাহলে প্রবন্ধটা শ্রেণী বিচারে প্রথমে কি বললাম, যে এটি একটি ব্যক্তিগত স্তরের প্রবন্ধ। ঠিক আছে, আচ্ছা তারপর নেক্সট যেটা কথা বলা যায়, যে তিনি তাহলে অবশ্যই তিনি প্রবন্ধের যে ধর্ম, অর্থাৎ প্রবন্ধের ধর্মের মধ্যে আমাদের কি থাকে, যুক্তি থাকে, তথ্য থাকে, তত্ত্ব থাকে। তো এখানেও তিনি কিন্তু তথ্য দিয়েছেন। কিরকম করে তথ্য দিয়েছেন না, তিনি নিজেকে বলেছেন তিনি লেখালেখির অফিসে কাজ করেন, লেখালেখির আপিস তিনি বলছেন এরকম করে। তা লেখালেখি বোঝাই যাচ্ছে তিনি সংবাদপত্রে, দপ্তরে তিনি কাজ করেন। তো সেখানেও তিনি দেখতে পান হতাশ হয়ে রীতিমতো, যে সেখানে কিন্তু তিনিই একমাত্র কলম দিয়ে লেখেন,
বাকি কলম চাইলে কারোর কাছে পাওয়া যায় না। তো এটা তার একটা দুঃখের জায়গা। তিনি দুঃখের সঙ্গেই, অভিমানের সঙ্গেই জানান যে তার কাছে কলম আছে, কিন্তু কোনোদিন কলম আনতে ভুলে গেলে কিন্তু সেখানে আর তিনি কারোর থেকে কলম উদ্ধার করতে পারেন না। অথচ লেখালেখির অফিস, সেখানে কলম নেই, এরকম করে তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন। তারপরে তিনি কি আসছেন, তারপরে তিনি আসছেন যে আগেকার দিনে কলম রূপে কিসের ব্যবহার ছিল। তো সেখানে তিনি তার গ্রামীণ জীবনের কথা বলেছেন, যেখানে সরল পদ্ধতিতে বাঁশের কঞ্চি দিয়ে কি করে কলম বানানো হতো, সেখান থেকে ঘরোয়া পদ্ধতিতে, গ্রামীণ পদ্ধতিতে কি করে সরলভাবে কালি তৈরি করা হতো তার কথা বলেছেন। এবং এরই পাশাপাশি আবার একটু জটিল পদ্ধতিতে উন্নত মানের কালি করে তৈরি করা হতো সেটাও বলেছেন। সেই প্রসঙ্গে তিনি একটি প্রবাদের উল্লেখ করেছেন আর কি। এই প্রবন্ধের মধ্যে সেটা একটা উল্লেখযোগ্য দিক, আমি একটু পরে সেটা আসছি, যে প্রবাদের দিকটা। যাই হোক, তাহলে তিনি ফার্স্টে তিনি কলম, আগেকার দিনে কালি রূপে, কলম রূপে কোনগুলো ব্যবহার করা হতো, কি করে তারা সেগুলো করেছেন সেগুলো বলেছেন। এবং সেই প্রসঙ্গেই বলেছেন যে এত কষ্ট করে তারা ওই কালি, কলম এগুলো আয়োজন জোগাড় করতেন, যে সেটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কাজে সহজেই কিন্তু তারা সেটাকে খুব একটা সস্তা বা খুব একটা হালকা বা খুব একটা তাদের মূল্যহীন করে দিতে পারেননি। ওই জন্যই সেটার দাম এত বেশি। এটা একটা কথা। তারপরে কি এলো, তারপরেই তিনি চলে গেলেন প্রাচীন ইতিহাসে। সেখানে তিনি বিভিন্ন প্রাচীন ইতিহাস, অর্থাৎ আমাদের যে বিভিন্ন প্রাচীন যে সভ্যতাগুলোর কথা আমরা জানি, যেমন ফিনিশীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা এবং ইজিপশিয়ান বা মিশরীয় সভ্যতা, রোমান সাম্রাজ্য, রোমান সভ্যতা, এই সমস্ত সভ্যতার কথা বলেছেন যে সেখানে কলম রূপে কি ব্যবহার করা হতো। যেমন ইজিপশিয়ানদের কথা বলেছেন তিনি, যে সেখানে নলখাগড়ার বন থেকে সেই নলখাগড়া সংগ্রহ করা হতো, সেটাকে কলম ব্যবহার করা হতো। আবার তিনি বলেছেন যে ফিনিশীয়দের কথা, যে তারা প্রাণীর হাড়, সেই হাড়কে তারা নিয়ে আসতেন, কলম ব্যবহার করতেন, তার কথা বলেছেন। অথবা রোমান সাম্রাজ্যের স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা যাকে বলা হয়, সেটা দিয়ে আবার কাসকাকে আঘাত করে জুলিয়াস সিজার হত্যা করেছিলেন, সে কথাও বলা হয়। কাজে এই স্টাইলাসের কথা তিনি বলেছেন। তারপর চীনাদের যে তুলিতে, চীনা, জাপানি বা আরাবিয়ান, তারা কিন্তু তুলি দিয়ে কিন্তু লেখে, অর্থাৎ তাদের ক্যালিগ্রাফি, তার কথাও তিনি বলছেন। পরবর্তী ক্যালিগ্রাফি কথা তিনি আরো আলোচনা করেছেন। তো এইভাবে প্রাচীন সভ্যতায় কলম রূপে কি ব্যবহার করা হতো তার কথাও তিনি বলছেন। অর্থাৎ সব রকম তথ্য তিনি দিচ্ছেন, যেটা কিন্তু প্রবন্ধের ধর্ম। আমি কিন্তু পড়াতে গিয়ে বারবার ওই পয়েন্টগুলোকে আসবো, যে কি অর্থে এটি প্রবন্ধ। আমাদের মনে হতে পারে এটা হয়তো কবি, এটা হয়তো লেখক বা প্রাবন্ধিক, হয়তো এটা তিনি জাস্ট একটা আলাপি বৈঠকি ঢঙে কিছু আলোচনা করছে, কিন্তু তাও না, তার মধ্যে প্রবন্ধের ধর্ম কিন্তু রয়েছে প্রতি পর্যায়ে। তা সেইখানে এই যে তথ্য, প্রবন্ধের একটা অন্যতম ধর্ম কি না, তথ্যর সবসময় যোগান দিতে হবে। তিনি তথ্য কিন্তু দিচ্ছেন। তারপরে তিনি আসছেন কি আমাদের প্রাচীনকালে ইংরেজদের যুগ, সেই যুগে মোগল যুগ, সেখানে লেখালেখির কি সংস্কৃতি ছিল, সেখানে কলম রূপে কিসের ব্যবহার করা হতো, সেখানে লেখকদের কি চোখে দেখা হতো। এবং মুঘল দরবারে সেখানে বিভিন্ন পুঁথির নকল, আগেকার দিনে তো ছাপাখানা ছিল না, বিখ্যাত বিখ্যাত পুঁথিগুলো নকল করে রাখা হতো। সেই লিপিকরদের কথা বলেছেন, সেই লিপিকরদের অসামান্য মুদ্রা, মানে অসামান্য হস্তাক্ষর, তাদের হ্যান্ডরাইটিং, অসামান্য হস্তাক্ষর, এবং তাদের সেই অপূর্ব এবং পরিশ্রম সাধ্য কাজের বিনিময়ে তারা যে খুব অল্প মজুরি পেতেন তার কথাও বলা আছে। তাহলে এই সমস্ত তথ্য তিনি কিন্তু দিচ্ছেন। এবং তারপরে তিনি এসছেন বিভিন্ন যুগ, যেমন একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসেছিল, অর্থাৎ আমাদের বিভিন্ন ইতিহাসে আমরা বিভিন্ন ঘটনা সাক্ষী হয়েছি, সেখানেও কালি কলম কি বিবর্তন ঘটেছে তার কথা বলেছেন। এবং তার পাশাপাশি একটা বড় জায়গা তিনি বলছেন কি, সেখানে বলছেন আমাদের এই কলমে বিপ্লবের কথা, যেখানে ফাউন্টেন পেন আবিষ্কারের কথা, যেখানে ওয়াটারম্যান বলে বিখ্যাত একজন ব্যক্তি, তার কথা বলা আছে, যে সেটি খুব উল্লেখযোগ্য একটি ব্যাপার। যে সেখানে কি হয়েছিল না, এই ওয়াটারম্যান বলে এক বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি আদতে ছিলেন একজন ব্যবসায়ী। তিনি কিন্তু কোনো বৈজ্ঞানিক ছিলেন না, প্রযুক্তিবিদ ছিলেন না, তিনি ছিলেন ব্যবসায়ী, কিন্তু একজন বুদ্ধিমান, একজন বিবেকবান ব্যবসায়ী বলা যেতে পারে। তা তিনি একবার কি ঘটনা ঘটে না, তিনি একদিন একটা ব্যবসায়িক সংস্থা, সেখানে আর কি কারবারের সূত্রে গেছেন। তো তখনকার দিনে যেটা ছিল, ওই যে কালি আর কলম আলাদা ছিল, অর্থাৎ কালি কলম তো একসাথে থাকতো না, তখন লেখককে কলমে, তখন যাদের মানুষকে কলমের পাশাপাশি কালিও বহন করতে হতো। তো একসময় একটা দলিল পত্রের, মানে ব্যবসায়িক ক্ষেত্রে স্বাক্ষরের জন্য ওই ওয়াটারম্যানের কিন্তু দেখা গেছে কলম আছে কিন্তু কালি নেই, কালি শেষ হয়ে গেছে। তিনি তখন কালি আনতে দৌড়লেন। তো ইতিমধ্যে দেখা গেল তার কালি আনতে যতটা সময় লাগলো, ততক্ষণে আর একজন ব্যবসাদার এসে সই সাবুত করে সেসব নিয়ে চলে গেছেন। ওয়াটারম্যানের খুব ক্ষতি হয়ে গেল, কিন্তু তিনি এতে ভেঙে পড়লেন না।
তিনি তখন ভাবলেন সত্যি তো, তাহলে আমার কালির জন্যই এত দুর্ভোগ, তাহলে একটা কাজ করা যেতে পারে, তাহলে কি কালিকে কলমের মধ্যে আনা যায়। এই ভাবনা থেকেই কিন্তু, এই যে ভাবনাটা একজন ভাবলেন যিনি আসলে একটা ব্যবসায়ী ছিলেন, সেই ভাবনাটা কিন্তু কলমের ক্ষেত্রে, কলমের সংস্কৃতির ক্ষেত্রে সেটা কিন্তু একটা অদ্ভুত একটা বিবর্তন, ইতিহাস সৃষ্টি করলো। সে কথা কিন্তু বারবার লেখক উল্লেখ করছেন। সেটা কি না, এই কালি আর কলমের সহাবস্থান, অর্থাৎ এতদিন কলম থেকে বাইরে কালি থাকতো। এবার তিনি ভাবলেন, যে লেখকও সেটা দেখিয়েছেন, যে কি করে ওয়াটারম্যান কি করলেন না, তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করলেন, হয়তো এখনকার মতো না, তখনকার মতো করে। তা সেখানে কিন্তু কলমের মধ্যেই কালি পাওয়া গেল, তাহলে অনেক সুবিধা হলো। তো এইভাবে কিন্তু অদ্ভুত একটা বিপ্লব এসে গেল। এবার কিন্তু আর কলম বহন করলে সেখানে কালিও বহন করতে হতো, অর্থাৎ কালি বহন করার আর প্রয়োজন দেখা দিল না। ওই বার্ডেনটা, ওই বোঝাটা কিন্তু, ওই দায়টা কিন্তু চলে গেল। তো এটা একটা বিশাল ঘটনা। এই জন্য তিনি বলছেন কি না, কলমের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু একটা বিপ্লব এনে দিল। এবং এই ফাউন্টেন পেন, যাকে ঝর্ণা কলম, রবীন্দ্রনাথের নামটি দেওয়া তিনি উল্লেখ করছেন, তিনি মনে করছেন সম্ভবত নামটি রবীন্দ্রনাথের দেওয়া, তা সেখানে সেই কথা বলা আছে। তাহলে এই ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম, এবং তারপরে আরো যেটা সহজ করে দিল কলমকে, আরো আমাদের অ্যাভেলেবেল বা সহজ প্রাপ্য করে দিল কি না, বল পেন। সেখানে দেখা গেল যে ওই রকম ঝরা কালিরও প্রয়োজন হচ্ছে না, সামান্য বল পেন, ডট পেন এগুলো এসে গেল, এবং কলম হয়ে উঠলো একদম সহজলভ্য, অত্যন্ত সুলভ মূল্যে সেটা সবাই পায়। এবং চারদিকে কলমের এত ছড়াছড়ি হয়ে গেল যে কলমের কিন্তু মান পড়ে গেল। আর কলম নিয়ে কিন্তু মানুষের মধ্যে সেই উত্তেজনা, সেই আবেগ, সেই সেই মূল্য দেওয়া, সেটা কিন্তু কমে গেল। তো এটা একটা পরিবর্তন। তা সেখানে লেখক মজা করে বলছে, ওই যে বলছি লেখকের যে একটা লেখকের যে একটা কৌতুকের ঢং, সেটা তিনি সবসময় এখানে ব্যবহার করছেন। সেটা তিনি কি বলছেন না, সেখানে তিনি বলছেন যে এখন পকেট মাররাও আর কলম চুরি করে না, মানে কলম এতটাই সস্তা, এতটাই সহজলভ্য হয়ে গেছে যে পকেট মারদেরও আর কলম চুরির প্রতি মন যায় না। তো এরকম করে নানা রকম ভাবে তিনি বলছেন। তা বলার পরে তিনি শেষে বিখ্যাত কিছু লেখকের কথা বললেন, যারা বহুদিন অবধি কলমে লিখেছেন, কারা কম্পিউটারে লিখেছেন দীর্ঘদিন, এরকম করে তিনি অনেক লেখকের এখানে উদাহরণ দিয়েছেন। তোমরা আশা করি বইটা যখন পড়বে এগুলো বুঝতে পারবে। আমি জাস্ট মেন পয়েন্টগুলো ছুঁয়ে যাচ্ছি আর কি। তা শেষে তিনি একটা খুব সুন্দর একটা জায়গায় শেষ করেছেন। সেখানে আমাদের একটা কথা আছে, আমরা ইংলিশে একটা কথা প্রায়শই বলি যে পেন ইজ মাইটার দ্যান সোর্ড, অর্থাৎ কলম কিন্তু তরোয়ালের চেয়ে শক্তিশালী। তো এই যে কথাটা, কথাটা কিন্তু আক্ষরিক অর্থে সত্য তিনি প্রমাণ করেছেন, যে একজন বিখ্যাত সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, তো তারও কিন্তু মৃত্যু ঘটেছিল তার কলম খোঁচা লেগে একটা সেপটিক হয়ে, অর্থাৎ কলম যেন একটা খুনির ভূমিকাও নিয়েছিল, সত্যি তরোয়ালের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। তো এরকম করে তিনি প্রবন্ধে শেষ করছেন। তাহলে প্রবন্ধের আমি মূল যে শ্রেণী বিচার সেটা দেখালাম, তাহলে প্রবন্ধটা মূল বিষয়বস্তুটা বললাম। এবার যে একটা বড় যে বিষয়বস্তুটা বলতে হবে সেটা হচ্ছে, এই প্রবন্ধের মধ্যে কিন্তু একটা খুব বড় জিনিস আছে, যে লেখক তার তথ্য, তত্ত্ব এবং এই যে কালি কলমের সংস্কৃতি বা লেখালেখি সংস্কৃতি পরিবর্তন দেখানোর জন্য তিনি কিন্তু অনেক প্রবাদ প্রবচনের ব্যবহার করছেন। প্রবাদ প্রবচন কি না, আমাদের সমাজের মধ্যে দীর্ঘকাল ধরে লোকমুখে, লোক প্রচলিত বা অনেক বিখ্যাত সাহিত্য থেকে অনেক সময় এমন কিছু কবিতার লাইন বা ছড়ার অংশ বা কিছু প্রচলিত কথা এমন করে চলে আসে, যেটা দীর্ঘকাল পরম্পরা বাহিত, যেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে সেটা কিন্তু সঞ্চারিত হয়। সেটা কিন্তু সেই যুগের ইতিহাস বা সেই যুগের সংস্কৃতির কিন্তু একটা প্রমাণ দেয়। তো এরকম করেই তিনি কিন্তু বিভিন্ন প্রবাদ প্রবচনে এই প্রবন্ধটিতে ব্যবহার করেছেন। মূলত 5টি ব্যবহার করেছেন, তার মধ্যে একটির কথা আমি বিশেষ করে বলবো, যেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি একটি সুন্দর প্রবাদ। ওই যে আমি প্রথম বলেছিলাম যে আগে তাদের গ্রামীণ জীবনে, সরল জীবনে তারা সেখানে কিরম কালি কলম কি করে ব্যবহার করতেন তার কথা বলেছেন, এবং তখনকার দিনে উন্নত পদ্ধতিতে একটু কালি কলমে ব্যবহারের জন্য তিনি একটা প্রবাদের ব্যবহার করেছেন। ওইটা আমি শুধু একটু লিখে দিচ্ছি। তিল ত্রিফল শিবুল ছালা
ছাগ দুগ্ধে করি মেলা, তাহলে তিল ত্রিফল শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় বসি, ছেড়ে পত্র নাছায় মশি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে তিল ত্রিফল আর শিমুল ছাল, তার মধ্যে ছাগলের দুধ, সেগুলো দিয়ে এবং সেখানে লৌহপত্র লোহার মধ্যে ঘষে সেই কালি প্রস্তুত হতো। এবং সেই কালি কেমন ছিল না, তিনি একটা সার্টিফিকেট দিচ্ছেন খুব সুন্দর, সেটা হচ্ছে ছেড়ে পত্র না ছাড়ে মশি, অর্থাৎ কি পাতা ছিঁড়ে যাবে কিন্তু সে কালি কোনোদিন মুছবে না। তাহলে এই যে একটা সুন্দর একটা প্রবাদের মাধ্যমে বহু প্রাচীনকাল দিয়ে সেই যুগে যে উন্নত মানের কালি এবং সেই কালি কেমন সেটাও কিন্তু বলা যাচ্ছে। তা আমি একটাই প্রবাদের মাধ্যমে এরকমই এর মধ্যে আরো 4টি অর্থাৎ মোট 5খানি প্রবাদ আছে, সে প্রতিটা প্রবাদের মধ্যে দিয়ে বা প্রবচনের মধ্যে দিয়েই কিন্তু এই সেই যুগের সংস্কৃতি বা সেই যুগের সাংস্কৃতিক একটা দিককে, ঐতিহাসিক দিককে কিন্তু দেখানো হয়েছে। তাহলে এই প্রবন্ধটার মধ্যে কিন্তু এইভাবে আগেকার দিনের আমাদের লেখালেখি সংস্কৃতি বা একটা সময়ের লেখালেখি সংস্কৃতি বা পৃথিবীর প্রাচীন ইতিহাসে লেখালেখি সংস্কৃতি এবং আজকালকার যুগে সেই সংস্কৃতির মধ্যে কি পরিবর্তন, সেখানে কিন্তু আমরা অবশ্যই লেখকের একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে লেখক কিন্তু এই বর্তমান প্রযুক্তিকে অপছন্দ করেন না, কিন্তু তিনি কিন্তু লেখালেখি সংস্কৃতির মধ্যে কালি কলমকেও ভুলতে পারেন না। সেই দুঃখের কথা কিন্তু এখানে সব জায়গায় এই প্রবন্ধের মধ্যে পাবো। এই জন্যই প্রবন্ধের মধ্যে যে বলেছিলাম তথ্য আছে, তার পাশাপাশি কিন্তু অবশ্যই লেখকের একটা ব্যক্তিগত মেজাজ, তার ব্যক্তিগত মনের স্বভাব, তার কিন্তু একটা ছাপ সর্বত্র আছে। ওই জন্য এটা কিন্তু একটা ব্যক্তিগত প্রবন্ধ আমরা বলেছি। তাহলে আশা করি আজ এই ক্লাসটা তোমাদের ভালোই লাগলো। তো তোমরা অবশ্যই কিন্তু বারবার আমার একটা রিকোয়েস্ট যে যখনই যেরাম প্রশ্নের তোমরা সম্মুখীন হবে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো করবে, এবং অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে সেখানে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।